দর্শক, আমাদের সকলের পরিচিত মানবজমিন পত্রিকায় একটি চাঞ্চল্যকর খবর ছেপেছে। খবরের শিরোনাম কিছুটা এরকম যে প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। কারা এই অশুভ চক্র? কি উদ্দেশ্যে রাষ্ট্রের প্রধান মোহাম্মদ ইউনূসকে তারা আজ ঘিরে রেখেছে? এবং সর্বোপরি মানবজমিন কিভাবে এরকম একটি চাঞ্চল্যকর খবর ছাপল, এই বিষয়ে আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করে দেখব। দর্শক, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে পর্যায়ে এখন এসে পৌঁছেছে এবং ইউনূস সাহেবের পদত্যাগ, ওদিকে সেনাপ্রধানের হুঁশিয়ারি অমুক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, করিডোর দেওয়া যাবে না, তারপর আপনার বিএনপির ইশরাককে নিয়ে যেভাবে তুমুল মাঠ পর্যায়ের আন্দোলন, সব কিছু মিলিয়ে আজ মানবজমিনের এই রিপোর্টটি ওই চাঞ্চল্যকর পরিস্থিতিতে মনে হচ্ছে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। আসুন আমরা একটু তলিয়ে দেখি যে এই রিপোর্টটাতে কি বলা হচ্ছে এবং যাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেই চক্রটি কারা এবং সর্বোপরি তাদের উদ্দেশ্য কি হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে রাখার। দর্শক, মানবজমিনের নির্ভরযোগ্য সূত্র বলছে যে প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক, তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। সর্বশেষ খবরে জানা যায় সংকট ঘনীভূত হচ্ছে, আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই তাদের, বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে। এখন এই জনবিচ্ছিন্ন কথাটির অর্থ, দর্শক, কথাটির অর্থ হলো সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কহীন, বা বলা ভালো জনগণের মনোভাব, চাহিদা বা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ আলাদা। তিনি জানেনই না যে জনগণের চাহিদা কী, জনগণ কি চাইছে। এরকম একটা পরিস্থিতিকে জনবিচ্ছিন্ন বলা হয়। তো এখানে মানবজমিন দাবি করছে যে এরকম একটি অশুভ চক্র এখন প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করে দিতে চাইছে এবং তারা চাইছে না দেশ নির্বাচনের দিকে যাক। সুতরাং প্রশ্ন হচ্ছে, এই অশুভ চক্রটি কারা এবং কেনই বা তারা এখন প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে এইভাবে? আসুন আরেকটু আমরা এই রিপোর্টটা পড়ি, তারপর এই দুটি প্রশ্নের উত্তর আমরা একটু খোঁজার চেষ্টা করব। দর্শক, এই রিপোর্টে আরও বলা হচ্ছে যে ওই অশুভ চক্রটি তারাই বলছে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। এইবার ধীরে ধীরে আমরা উত্তরের খোঁজার দিকে এগোচ্ছি। আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি, তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে। সূত্রে জানা গেছে পরিস্থিতি মোকাবিলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এছাড়াও বলা হচ্ছে যে প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে যে অশুভ চক্রটি, এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4 জন, বাইরে 3 জন। আসুন এবার আমরা একটু প্রথমে এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করি যে এই যে চক্রটি প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে এবং এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4 জন, বাইরে 3 জন, এরা কারা? এবং দ্বিতীয় প্রশ্ন, এরা কেনই বা প্রফেসর ইউনূসকে এখন ঘিরে রাখছে? দর্শক, এখানে সরাসরি আমি যদি বলি এই 7 জনের নাম, তো এই 7 জন অন্য আর কেউ নয়। বাইরে যে 3 জনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। এবং সরকারের ভিতরে যে 4 জনের কথা বলা হচ্ছে সেখানে সর্বপ্রথম মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কেন বলছি আমি এই কথা? আরও প্রমাণ পাবেন একটু একটু করে যখন আমরা বিশ্লেষণ করব। যে মানবজমিনের নির্ভরযোগ্য সূত্র মারফত মানবজমিন আজ এই যে রিপোর্টটি তাদের পত্রিকায় ছেপেছে যে একটি অশুভ চক্র মোহাম্মদ ইউনূসকে ঘিরে রেখেছে, তারা চাইছে দেশ যেন নির্বাচনের দিকে এগিয়ে না যায়, তারা চাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনবিচ্ছিন্ন করে রাখতে। এরা আসলেই এনসিপি। কেননা এই রিপোর্টেই বলা হচ্ছে যে তারাই বলছে, মানে ওই অশুভ চক্রটিই বলছে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি। এখানে আপনি একটু ভাবুন তো
যে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, এই খবরটা সর্বপ্রথম মার্কেটে কে রটায় এবং কে বলে সর্বপ্রথম যে আমরা প্রফেসর ইউনূসকে পদত্যাগ করতে বিরত রেখেছি? সেটা আর কেউ না, নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার পর বেরিয়ে এসে বিবিসি বাংলাকে সর্বপ্রথম এই খবরটাই দেয় এবং তারপর থেকে সারা দেশে জানাজানি হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। এটা তো গেল একটা বিষয়। এছাড়াও মানবজমিন আরও দাবি করছে যে এই চক্রটি চাইছে না দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাক। এবার এখানে আপনি আবারও সেই ভাবনাটা ভাবুন যে এনসিপি এবং বিএনপি এই দুটি দলের মধ্যে কারা এখন চাইছে না যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাক? কারা এই শব্দটা বারবার বলছে যে সংস্কার আগে নির্বাচন পরে? কারা নির্বাচন নিয়ে একেবারেই কোনো রকম মাথা ঘামাচ্ছে না, বরং সংস্কার নিয়ে তারা ব্যাপক তোলপাড় শুরু করছে? ভাবুন, নামটা আবারও এনসিপির নামটাই বেরিয়ে আসে। এছাড়াও আরও একটু যদি আমরা এই রিপোর্টটাতে নিচে নামি, তাহলে আরও বলা হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে, তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই। সকাল বিকেল দেখা হচ্ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত 4 দিনে একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। এছাড়াও জামাতে ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠকের আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধেই তিনি অর্থাৎ মোহাম্মদ ইউনূস সাড়া দেননি। সুতরাং বুঝতে পারছেন, এখন বিএনপি এবং জামাত তাদের কারোর সাথেই মোহাম্মদ ইউনূস দেখা করছেন না বা দেখা করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে এনসিপির সাথে তাদের দুবেলা কোনো না কোনোভাবে দেখা হচ্ছে এবং বলা ভালো এনসিপির নেতারা তো এই সরকারের মধ্যেই বসে আছে। সুতরাং আবারও সন্দেহের তীরটা এনসিপির দিকেই যাচ্ছে এবং আমরা এই রিপোর্টটি পড়ার পর এটা নিশ্চিত হতে পারছি যে এই যে অশুভ চক্রের কথা বলা হচ্ছে এবং ভেতরে 4 জন বাইরে 3 জন আছে, তারা আর কেউ নয় এনসিপির এই 5 নেতা। 2 জন এখনও নেতা হননি বা নেতা হবেন বলে আমরা নির্দিষ্ট নই, কিন্তু আমরা জানি তাদের যে মতাদর্শ চেতনা সেটা এনসিপিকে সাপোর্ট করার মতো। যেমন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তো এই 7 জনেরই কথা বলা হচ্ছে এবং এই অশুভ চক্রটি এনসিপি, এটাও নির্দিষ্টভাবে আমরা বলতে পারি। তো এবার পরবর্তী প্রশ্ন আসে যে এনসিপি ঠিক কেন, মানবজমিন যেমন দাবি করছে যে এনসিপি কেন মোহাম্মদ ইউনূসকে ঘিরে রেখেছে এবং এনসিপি কেন ইউনূস সাহেবকে জনবিচ্ছিন্ন রাখতে চাইছে, যে জনগণের কি আশা, কি আকাঙ্ক্ষা, জনগণ এখন কি চাইছে সেগুলো বুঝতে দিচ্ছে না, সেগুলো থেকে অনেক দূরে রাখছে এনসিপি। কেন এটা তারা করছে? কি উদ্দেশ্য এর পিছনে তাহলে থাকতে পারে? দর্শক, বেশি তলিয়ে ভাবা লাগবে না, একদম সহজ ভাবলেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। ধরুন, বর্তমানে এই এনসিপির নেতারা যে পরিমাণে তাণ্ডব শুরু করেছে সারা দেশে, সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বিরোধী রাজনৈতিক দল। সেনাবাহিনীর কথা যদি বলি, তাহলে হাসনাত এই 1 থেকে 1.5 মাস আগে সেনা প্রধানকে নিয়ে কি রকম মন্তব্য করেছিল সে তো আপনারা জানেন। বাধ্য হয়ে সেনানিবাস থেকে একটি বিবৃতি দেওয়া হয় যে না, হাসনাতের সাথে সেনাপ্রধান এরকম কোনো কথা বলেনি। হাসনাত দাবি করেছিল যে সেনাপ্রধান আমাদেরকে ডেকে এরকম একটা ডিল করাতে চেয়েছিল, কিন্তু পরে সেনাপ্রধান এটা ক্ল্যারিটি দেয় যে না, হাসনাতকে আমরা ডাকিনি। হাসনাত উপজে আমাদের কাছে এসে এরকম একটা মিথ্যে বানোয়াটি বিষয় দেশের মানুষকে বুঝিয়েছে। তো এরকমই এনসিপির এই নেতারা প্রধান সেনাবাহিনী থেকে শুরু করে তারা কতবার সেনা এবং নির্বাচনকে, সংস্কারকে মুখোমুখি করিয়েছে। তো সেনা থেকে শুরু করে বর্তমানের সবথেকে বৃহৎ দল বিএনপিকে নিয়েও তারা কীরকম করেছে সে তো আমরা সকলেই জানি। ইশরাকের ব্যাপারেই দেখুন না, ইশরাকের ব্যাপারেই তারা দাবি করেছিল যে ইসি ভবন নাকি বিএনপির ব্যক্তিগত কার্যালয়।
এছাড়াও আমরা যদি দেশের জনগণের কথা বলি, তাহলে দুদিন আগেই আমরা দেখেছি আপনার মাহফুজ আলম কিভাবে মাথায় বোতলের বাড়ি খেলেছে এবং তাদের ছবি ডাস্টবিনে লাগিয়ে কিভাবে জুতো ছোড়ার প্রতিযোগিতা করেছে তাদেরই ছাত্রছাত্রীরা। সুতরাং সেনাবাহিনী বলুন, বিরোধী রাজনৈতিক দল বিএনপি বলুন, দেশের ম্যাক্সিমাম জনগণ বলুন, প্রত্যেকেই এখন ক্ষিপ্ত এই সমন্বয়কদের উপরে। সমন্বয়করা যেভাবে আজ চাঁদাবাজি করছে, জোর জুলুম করছে, তবেদারি করছে, থানায় গিয়ে কিছুদিন আগেই আমরা দেখলাম মব ভাইলেন্সের নামে একজন উপদেষ্টা থানায় গ্রেপ্তার হলো এবং তাকে ছাড়াতে গিয়ে আর এক উপদেষ্টা বদনাম হলো। বিভিন্ন কেচ্চাকাণ্ড উপদেষ্টাদেরকে নিয়ে উপদেষ্টা না, সমন্বয়কদেরকে নিয়ে আমরা দেখছি। তো এই সমন্বয়ক এবং এনসিপির উপরে ব্যাপকভাবে এখন সবাই ক্ষিপ্ত হয়ে রয়েছে এবং আমরা এটাও জানি যে আগামী দিনে যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, সেখানে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে, তাহলে বিএনপির জয় 100-100। এবার আপনি ভেবে দেখুন, যদি বিএনপি এখন পাওয়ারে আসে, তাহলে এই এনসিপি পার্টি এবং এই সমন্বয়কদের অবস্থা ঠিক কোন পর্যায়ে পৌঁছাবে। যত সময় এই সরকারটি, এই অন্তর্বর্তী সরকার আছে এবং যত সময় ইউনূস সাহেব তাদের পিছনে আছে, ইউনূস ব্যাক একটি সরকার আছে, তত সময় তাদের আধিপত্য, তাদের পিঠটা বেঁচে আছে। একবার যেই এই অন্তর্বর্তী সরকারের থেকে পাওয়ার ট্রান্সফার হয়ে যাবে যে রাজনৈতিক দলের কাছে, তারা কোনোভাবেই এই এনসিপি নামক দলটিকে এবং সর্বোপরি এই সমন্বয়কদের মব ভায়োলেন্স থেকে শুরু করে সমস্ত কার্যক্রমে একেবারে ইতি লাগিয়ে দেবে। এবং এদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষাটা এখন জন্ম নিয়েছে এবং বড় বড় গাড়িবহর নিয়ে একেবারে হিরোর মতো করে বিগ লিডার হয়ে যেভাবে তারা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে, তাদের এই সব বাহুলতি একেবারে এক নিমেষে এত বড় একটা জিরোতে এসে পৌঁছাবে। সুতরাং এমতো অবস্থায় তাদেরকে বাঁচতে হলে কি করতে হবে? তাদেরকে বাঁচতে হলে যেমনটা মানবজমিন দাবি করছে যে নির্বাচনের দিকে দেশকে নিয়ে গেলে হবে না, যেমনটা মানবজমিন বলছে, ইউনূসকে জনবিচ্ছিন্ন রাখতে হবে। যত সময় ইউনূস থাকবে এবং একটা নিরপেক্ষ নির্বাচন হবে না, তত সময় তারা সুরক্ষিত আছে। তাদের হিরোগিরি, তাদের দাদাগিরি, তাদের মব ভায়োলেন্স, তাদের কথায় কথায় দাবি নিয়ে যে কোনো জিনিস পরিবর্তন করে দেওয়া, ভেঙে দেওয়া, কাউকে আপনার পথ থেকে নামিয়ে নিয়ে আসা, তাদের এই যে দাবি, এই যে তাদের জোর জুলুম, এগুলো সবই বজায় থাকবে। তো সেই জন্যই তো তারা চাইছে না যে দেশ যেন নির্বাচনের দিকে এগিয়ে যাক। এছাড়াও দর্শক, অন্যদিকে আমরা দেখছি যে বিএনপি ও জামাতের মধ্যে মানবজমিন দাবি করছে দূরত্ব কমছে। ইতিমধ্যেই তারা নাকি 2 দফা বৈঠক করে ফেলেছে এবং 2026 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দু দলের মধ্যে কথাবার্তা চলছে। সুতরাং খেলা ব্যাপকভাবে ঘনিয়ে এসেছে। খেলা বলবো না, সংকট একেবারে ঘনীভূত হয়ে এসেছে এবং যে কোনো সময় যে কোনো কিছু একটা বড় ঘটে যেতে পারে। কারণ আপনি বুঝতে পারছেন, মানবজমিনের মতো একটি পত্রিকা আজ এরকম খবর করছে যে একটি অশুভ চক্র মোহাম্মদ ইউনূসকে ঘিরে রেখেছে। অর্থাৎ এর গুরুত্ব, এর গভীরতা, এটা কতটা সংবেদনশীল একটি শব্দ, ধারণা তো নিশ্চয়ই করতে পারছেন। দর্শক, এখন যদি সর্বশেষ আমরা কনক্লুশনে আসি যে মানবজমিন এই যে দাবিটা করেছে তাদের নির্ভরযোগ্য সূত্র মারফত, এটা তো 100-এ অন্তত 99% সত্য। তো এবার প্রশ্ন আসে, এই অশুভ চক্রটি কারা আমরা জানলাম, তাদের উদ্দেশ্য কি সেটাও আমরা জানলাম। এবার পরবর্তী প্রশ্ন, সেটা আপনাদের কাছেই রেখে যাব, আপনাদের কি মনে হয় এই অশুভ চক্রটি তারা কি পারবে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে সফল হতে? তারা কি পারবে নির্বাচনটাকে পিছিয়ে রাখতে আরও কয়েকটা মাস, আরও 1-2 বছর, এবং সেই নির্বাচন পিছিয়ে রেখে তারা ভালো মতো তাদের যে ভিত সেটাকে শক্ত করে তারপর নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে? বিএনপির সাথে মাঠ পর্যায়ে মুখোমুখি এই লড়াইয়ে এনসিপি তাদের ছাত্র জনতাকে নিয়ে মাঠে টিকে থাকতে পারবে কি? কি মনে হচ্ছে আপনার? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।